হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৩০ উপজেলায় চলছে টিকাদান, পাচ্ছে ৬ থেকে ৫৯ মাসের শিশুরা। ১২ এপ্রিল শুরু হবে ঢাকার ২ সিটিতে, ৩রা মে থেকে সারা দেশে। তেলের জন্য ফিলিং স্টেশনে দিনরাত অপেক্ষা, বেড়েই চলেছে গ্রাহকের দুর্ভোগ। যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় দেশেও পণ্যের দাম বাড়ার শঙ্কা অর্থমন্ত্রীর। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায় কিছু দল, বিভাজন দূর করে সৌহার্দ্য বাড়ানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সমালোচনা। চুরি গেছে সিগন্যাল বক্স, সংযোগ কেবল, বিকল আধুনিক ইন্টারলক সিস্টেম, ভেঙে পড়েছে পদ্মা সেতু রেল প্রকল্পের সংকেত ব্যবস্থাপনা, যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা। এবং হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান ইরানের, যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি, ইসরায়েলে তেহরানের হামলা, নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর রিনা। দেশের 18 জেলার 30 উপজেলায় দেয়া হচ্ছে হামের টিকা। সকালে একযোগে শুরু হয় বিশেষ এই কর্মসূচি। ঢাকার নবাবগঞ্জে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের দেয়া হচ্ছে হাম রুবেলার টিকা। পাশাপাশি উপসর্গ থাকা শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। টিকার ক্যাম্পেইন উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 12 এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল বিভাগে হামের টিকাদান শুরু হবে। আর বাকি থাকা সব জেলায় এই টিকা দেওয়া শুরু হবে আগামী 3রা মে। আজকে থেকে আমরা 18টি জেলার 30টি উপজেলায় কার্যক্রম শুরু করেছি। 4 তারিখ 12 এপ্রিল থেকে আমরা ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন, তার সাথে ময়মনসিংহ এবং বরিশাল জেলাকে কভার করে দেব ইনশাল্লাহ। 3রা মে থেকে বাংলাদেশের বাকি সমস্ত জেলা, সমস্ত উপজেলায় একযোগে আমরা আমাদের এই টিকাদান কর্মসূচি এবং ভিটামিন এ কর্মসূচি চালু থাকবে, চালিয়ে যাব। এই মুহূর্তে ঢাকার নবাবগঞ্জে আছেন সহকর্মী মনির হোসেন, বরিশালে আছেন অপূর্ব অপু এবং চাঁদপুরে আছেন ফারুক আহমদ। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। মনির, হামে ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। কিছুক্ষণ আগেই ঢাকার নবাবগঞ্জ উপজেলার এই নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি উদ্বোধন করার পরই মূলত এখানকার যেই টিকা কার্যক্রম, সেই টিকা কার্যক্রম শুরু হয়েছে। এখানে 6 মাস বয়স থেকে 59 মাসের যেই শিশুরা এসেছেন তাদেরকে টিকা দেয়া হচ্ছে এবং অন্যান্য যেই আমরা দেখেছি যে এখানে অসুস্থ শিশুদেরও নিয়ে এসেছিলেন অভিভাবকরা, তবে অসুস্থ শিশুদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে, তাদেরকে টিকা দেয়া হচ্ছে না। কয়েকদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশেষজ্ঞরা বলছেন যে অসুস্থ শিশুদেরকে টিকা দেয়া হবে না, তাদেরকে কেবলই ভিটামিন এ ক্যাপসুল দেয়া হবে এবং এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং তারপর যখন তারা সুস্থ হবে, সুস্থ হওয়ার পরই তাদেরকে টিকা দেয়া হবে। এবং সে সঙ্গে এর আগে স্বাস্থ্যমন্ত্রী কথা বলেছেন গণমাধ্যমে এবং তিনি বলেছিলেন এবং তিনি জানিয়েছেন এই যেই ক্যাম্পেইন শুরু হয়েছে জরুরি টিকাদান, এবং এই ক্যাম্পেইন 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন, সেই সঙ্গে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং বরিশাল সিটি কর্পোরেশনেও দেওয়া হবে এবং সবশেষ 3 মে থেকে সারা দেশে যেই উপজেলা এবং যে জেলাগুলো বাকি আছে সেগুলোতে একযোগে দেওয়া হবে। তো এই ছিল ঢাকা থেকে আমার কাছে সবশেষ। যেতে চাই বরিশাল, সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। হামের প্রাদুর্ভাব ঠেকাতে দেশ জুড়ে দেশের 18টি জেলায় 30টি উপজেলায় বিশেষ ক্যাম্পিং যেটা শুরু হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে বরিশাল জেলার বাকেরগঞ্জ এবং মেহেন্দিগঞ্জে। আমি আছি বাকেরগঞ্জ উপজেলায় রয়েছে। বাকেরগঞ্জ উপজেলায় এই কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরপর আমরা দেখছি যে একটি বাড়িতে অস্থায়ীভাবে টিকা কেন্দ্রের কার্যক্রম চলছে। এই বরিশাল জেলায় 2টি উপজেলায় বেশি হামের সংক্রমণ হচ্ছে, যেটি বলছিলাম যে বাকেরগঞ্জ এবং মেহেন্দিগঞ্জ, এবং সেই 2টি উপজেলাতে আজকে বিশেষ এই ক্যাম্পিং শুরু হয়েছে, যেটি সকাল থেকে শুরু হয়েছে। এখানে আনুষ্ঠানিকভাবে
এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার স্বপন। তিনি সেই উদ্বোধন কার্যক্রম পরপরই দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেছেন। অভিভাবকদের উদ্বিগ্ন না হয়ে হামের টিকা বয়স অনুযায়ী, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নেবার জন্য আহ্বান জানিয়েছে। 6 মাস থেকে শুরু করে 5 বছর বয়সী শিশুরা এই টিকার আওতাভুক্ত থাকবে। এবং আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু শুধুমাত্র এই অস্থায়ী কেন্দ্রটি নয়, স্থায়ী যে কেন্দ্রগুলো রয়েছে সে সমস্ত জায়গাতেও আমরা দেখছি যে মানুষের ভিড় রয়েছে। স্থায়ী ক্যাম্পগুলোতে তো শিশুদেরকে নিয়ে অভিভাবকরা আসছেনই, সেই সাথে সাথে যে অস্থায়ী ক্যাম্পগুলো রয়েছে সেখানেও কিন্তু চোখে পড়ার মতন আমরা ভিড় লক্ষ্য করেছি। ঠিক এই মুহূর্তে যে ক্যাম্পটি, এটি দুধলমৌ একটি প্রত্যন্ত গ্রামে এই শিশুদেরকে বিশেষ ক্যাম্পিংয়ের মাধ্যমে হামের টিকাটি দেওয়া হচ্ছে। ঠিক এই কেন্দ্রে 157টি এখানে হামের টিকা এখানে দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রার অধিক কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। এই কার্যক্রম কিন্তু চলবে। আপাতত আমার কাছে বরিশালের বাকেরগঞ্জ থেকে আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল। দেশের যে হামের উপসর্গ দেখা দিয়েছে তার মধ্যে 30টি উপজেলা রয়েছে। সে 30টি উপজেলার মধ্যে চাঁদপুরে 2টি, একটি চাঁদপুর সদর উপজেলা হাইমচর এবং চাঁদপুর পৌরসভা যে এলাকাটি আছে সেই এলাকায়। তো আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে চাঁদপুর এই 2 উপজেলা এবং চাঁদপুর পৌরসভায় অসংখ্য কেন্দ্র যেখানে টিকা দেওয়া হচ্ছে এবং শিশুদের সেই টিকা দেওয়ার কার্যক্রমটি মূলত এখন চলছে। আমরা যদি বলি যে চাঁদপুর সদর এবং হাইমচর উপজেলা এবং পৌরসভা মিলিয়ে 72,000 শিশুকে আগামী 3 সপ্তাহ পর্যন্ত হামের টিকা দেওয়া হবে। চিকিৎসকরা জানিয়েছেন মূলত হাম একটি সংক্রমণ ব্যাধি, বিশেষ করে শিশুদের মধ্যে এটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। চোখ, নাক, মুখ এবং এই 3টি যে অশরীর অঙ্গ আছে সেই 3টি অঙ্গের মাধ্যমে মূলত শিশুরা আক্রান্ত হয় এবং এইতে আক্রান্ত হয়ে শিশুরা কিন্তু অনেকটা কষ্টের মধ্যে পড়ে। তো আমি এখন যে কেন্দ্রটি আছি এটি চাঁদপুর শহরের একটি খুব ব্যস্ত এলাকায়, যেখানে অসংখ্য মানুষজন বসবাস করে সেই বড় স্টেশন এলাকায়। সেই এলাকায় আমরা সকাল থেকে দেখেছি যে এখানে নানা বয়সী শিশু, বিশেষ করে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত শিশুরা তাদের অভিভাবকের সঙ্গে এসে কিন্তু তারা টিকা কার্যক্রমে অংশ নিয়েছে। এবং আমরা অনেক শিশুকে দেখেছি প্রথমে তারা আতঙ্কগ্রস্ত হলেও পরে কিন্তু তারা অনেকটা স্বাচ্ছন্দ্য অনুভব করছে। কারণ হামের টিকা যখন ফুটানো হয় তখন কিছুটা অস্বস্তির মধ্যে পড়ে যায় শিশুরা, তারপরে কিন্তু শিশুরা অনেকটা স্বাভাবিক হয়ে যায়। আরেকটি তথ্য জানিয়ে দিতে চাই যে চাঁদপুরের যে টিকা কার্যক্রম, এই টিকা কার্যক্রম কিন্তু আজ সকালে চাঁদপুরের যিনি জেলা প্রশাসক আছেন আহমেদ জিয়াউর রহমান, তার সঙ্গে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিমুল্লাহ, জেলা সিভিল সার্জন ডক্টর নূর আলম দিন সহ সরকারি যে কর্মকর্তারা আছেন, নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু এই কার্যক্রমটি তারা উদ্বোধন করেছেন এবং বলেছেন আগামী 3 সপ্তাহ পর্যন্ত চাঁদপুরে এই হামের টিকা কার্যক্রম চলবে। আরেকটি তথ্য জানিয়ে রাখি চাই যে চাঁদপুর যে 250 শয্যার জেনারেল হাসপাতাল আছে সেখানে 26 জন হামের আক্রান্ত শিশু এখন পর্যন্ত ভর্তি আছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে হামের টিকা কার্যক্রম নিয়ে সবশেষ। রাজধানীর পাশাপাশি বরিশাল এবং চাঁদপুরের হামের টিকাদান কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার তেলের সংকটের খবর। তেলের জন্য ফিলিং স্টেশনে দিনরাত অপেক্ষায় বেড়েই চলেছে গ্রাহকের দুর্ভোগ। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি এলাকায় আছেন সহকর্মী এম এ আজিম এবং নওগাঁয় আছেন এবার রকি। সরাসরি শুরুতেই যাচ্ছে আজিমের কাছে। আজিম, আমি এই মুহূর্তে রয়েছি বিজয় সরণি। এখানে কিন্তু প্রধানমন্ত্রীর যে কার্যালয় তার সামনের চিত্রটি যদি একটু দেখাই, কারণ এখান থেকে কিন্তু পাম্প অনেকটা দূরে বলা চলে। ট্রাস্ট যে পাম্পটিতে সবাই লাইন ধরে তেল নিচ্ছেন, সেই দীর্ঘ লাইন কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়িয়ে একদম মহাখালী পর্যন্ত, মহাখালী আগে যে আমরা যে জাহাঙ্গীর গেট রয়েছে সেই জাহাঙ্গীর গেট পর্যন্ত আমরা দেখেছি যে আসলে দীর্ঘ লাইন কিন্তু রয়েছে। এবং সেই লাইন কিন্তু যে এই মুহূর্তে হয়েছে সেটি না, বলা চলে যে ভোরের আলো ফোটার আগেই কিন্তু অনেকে এসে লাইন ধরে দাঁড়িয়েছেন। আমরা দেখেছি যারা এই মুহূর্তে তেল নিচ্ছেন তারা বলছেন যে তারা কিন্তু 6টা, 6:30 বা 7টার দিকে তারা এসে লাইন ধরে দাঁড়িয়েছিলেন এবং তারপরে কিন্তু দীর্ঘ অপেক্ষার পর তারা তেল পেয়েছেন। এবং এই পাম্পটি থেকে 600 টাকার তেল দেওয়া হচ্ছে বাইকে এবং
প্রাইভেট কারের জন্য আসলে তেল দেওয়া হচ্ছে 2400 টাকার। এবং এই যে দীর্ঘ অপেক্ষার পর যে তেল প্রাপ্তি, এটি তারা বলছেন যে আরেকটু তেল দেওয়ার পরিমাণ যাতে বাড়ানো হয় সেই দাবিটি তারা তুলছেন, কারণ রাজধানীর অনেক পাম্পই সরবরাহের অভাবে কিন্তু বলা হচ্ছে যে বন্ধ রাখা হয়েছে। তো এই ছিল রাজধানীর পরিস্থিতি। আমরা এই মুহূর্তে চলে যাব নওগাঁ, সেখানে আছেন আমাদের সহকর্মী এমআর রকি। যেসব ফিলিং স্টেশনে তেল দেওয়ার ঘোষণা আসছে সেই স্টেশনগুলোতে কিন্তু রাত থেকেই এই অপেক্ষার পালা থাকছে এবং আমরা দেখছিলাম কখনো 5 ঘন্টা 6 ঘন্টা গভীর রাত পর্যন্ত দীর্ঘ অপেক্ষার পর কিন্তু এই তেল নেওয়ার লড়াই প্রায় 2 সপ্তাহ ধরে এই প্রক্রিয়াটি আমাদের আসলে দেখতে হচ্ছে। এবং স্থানীয় যেসব ফিলিং স্টেশনগুলো রয়েছে তারা বলছেন যে 2 দিন বা 3 দিন পর পর তারা এই বরাদ্দগুলো পাচ্ছেন এবং এই বরাদ্দ পাওয়ার পরই ঘোষণা দেওয়া হচ্ছে। সেই ঘোষণা অনুযায়ী কখনো 1 কিলোমিটার আধা কিলোমিটার জুড়ে কিন্তু এই দীর্ঘ লাইন অপেক্ষা তেল সংগ্রহের জন্য। আরেকটি অভিযোগ আসছে যে আসলে যারা তেল সংগ্রহ করছেন এই তেলগুলো গ্রামের বিভিন্ন দোকানে নিয়ে গিয়ে বা বিভিন্ন ছোট ছোট যে দোকান রয়েছে সেখানে গিয়ে কিন্তু তেলগুলো বিক্রি করার কারণে এই তেল সংগ্রহের একটি চক্র গড়ে উঠেছে, যারা এই তেলকে অধিক মাত্রায় তেলগুলোকে কিন্তু সংরক্ষণ করছেন এবং সংরক্ষণের কারণেই আরেক দফা বাড়তি সংকটের কথা এখানকার ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে। জেলায় বর্তমানে 56টি ফিলিং স্টেশন রয়েছে। এই ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনই রেশনিং পদ্ধতিতে কিন্তু তেল সরবরাহ হচ্ছে, তেল দিচ্ছে এবং এই তেলের যে বাজার তাতে এখানকার 5 লিটার থেকে অনেক ফিলিং স্টেশনে কিন্তু ট্যাঙ্ক ভরে দেওয়া হচ্ছে এবং এই যে অনিয়ন্ত্রিত প্রক্রিয়ার কারণে এই নজরদারির অভাবের কারণেই কিন্তু এই তেলের সংকটকে আরেক দফা ঘনীভূত করছে বলে আসলে ভোক্তাদের দিক থেকে অভিযোগ করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আসলে প্রশাসনের যে তদারকি এটিও কিন্তু অনেকটা ঘাটতি থাকার কথা বলছেন ভোক্তারা, কারণ এখান থেকে তেল নিয়ে যেসব স্টেশনে বা গ্রামে বিক্রি করা হচ্ছে 300 থেকে 350 টাকা লিটার, এই যে অতিরিক্ত মুনাফার যে বাজার ব্যবস্থাপনা একটি চক্র, এই চক্রের কারণেই এই জাতীয় অসাধু প্রক্রিয়াটি আরো বেড়ে যাওয়ার কথাই বলছেন ভোক্তারা। এই ছিল সার্বিক নওগাঁ তেলের যে খবর আমার কাছে। রাজধানী ও নওগাঁ থেকে জ্বালানি তেলের যে সংকট সে নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটে বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে। এর প্রভাবে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পণ্যের দাম বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি নিয়ে জাতিসংঘের করা মূল্যায়ন প্রতিবেদনের উপর আয়োজিত পরামর্শক সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জ্বালানি তেলের বৈশ্বিক সংকটে অর্থনীতি নিয়ে টিকে থাকার যুদ্ধে চলতি বছর এলডিসি উত্তরণের প্রশ্নই আসে না বলেও জানান অর্থমন্ত্রী। শুধু জ্বালানি সংকটটা না, সমস্ত কমোডিটি খাদ্যদ্রব্য পণ্য সব কিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়িয়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নাই। কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কতক্ষণ আপনি থাকতে পারবেন। হরমুজ প্রণালীতে আটকা অপরিশোধিত জ্বালানি তেলের 3টি চালান ক্রুড অয়েলের অভাবে বন্ধ হওয়ার শঙ্কায় দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। তবে জ্বালানি বিভাগ বলছে এপ্রিলের মাঝামাঝি বিকল্প রুটে দেশে আসছে 1 লাখ টন অপরিশোধিত তেল। ফারুক ভাই রবিনের রিপোর্ট। দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা অপরিশোধিত জ্বালানি পরিশোধন করে যেখান থেকে বছরে মিলে প্রায় 15 লাখ মেট্রিক টন জ্বালানি তেল। তবে ইরান যুদ্ধের ধাক্কা এসে পড়েছে রাষ্ট্রীয় এ তেল পরিশোধনাগারে। জ্বালানি বিভাগের তথ্য মতে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী পেরিয়ে দেশে আসতে পারেনি অপরিশোধিত তেলের কোনো জাহাজ। কৌশলগত এই জলপথে বর্তমানে আটকা 3টি চালান, ফলে কাঁচামাল সংকটে ইস্টার্ন রিফাইনারি। মার্চ মাস শেষে মজুদ নেমে এসেছে 30,000 মেট্রিক টনে। পূর্ণ সক্ষমতায় চালালে যা দিয়ে বড়জোর সপ্তাহখানেক সচল রাখা যাবে রিফাইনারি। এই মাসের সেকেন্ড উইক থেকে ইয়ারএলের কাঁচামালের একটা গ্যাপ হবে
সেটা হয়তো 10-12 দিনের জন্য গ্যাপটা হবে। জ্বালানি বিভাগ বলছে বিকল্প রুটে 18 এপ্রিল দেশে আসতে পারে 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল। তবে জাহাজ আসার পরও গভীর সমুদ্র থেকে খালাস কার্যক্রম শেষে ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছাতে সময় লাগবে দিন 10। এটা আসবে তো ওই উৎস থেকে, কিন্তু ভিন্ন বন্দর ব্যবহার করে আসবে, সেজন্য হয়তো কিছুটা বাড়তি পেমেন্ট দিতে হবে, বাট ওটা আমরা চেষ্টা করছি। আমরা যদি ওই শিপটা পেয়ে যাই তখন আর অসুবিধা হবে না আর কি। বিশেষজ্ঞরা মনে করেন সাময়িকভাবে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও সংকট এড়ানো সম্ভব। সেক্ষেত্রে ডিজেল অক্টেনের মতো পরিশোধিত তেলের আমদানি নিশ্চিত রাখতে হবে। ইস্টার্ন রিফাইনারি আমাদের শুধু 15% মতো সাপ্লাই দেয়, তো ওইটা ওই সেন্সে কোনো বড় কিছু না। বাট এই অবস্থায় আমাদের ইস্টার্ন রিফাইনারিতে যতটুকুই আমরা পাই এটা খুবই ভালো। কিন্তু কথা হচ্ছে ইস্টার্ন রিফাইনারির উপরে শুধু একমাত্র আমাদের এখন ভরসা করলে চলবে না, আমাদেরকে এই যে রিফাইন্ড প্রোডাক্টটা উপরেই চিন্তা করতে হবে, এবং রিফাইন্ড প্রোডাক্টটা যতগুলা সোর্স থেকে আমরা আনতে পারি ওইভাবে চিন্তা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন সংকটে কার্যকর করতে হবে সাশ্রয়ী নীতি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ঋণের কিস্তির মেয়াদ শুরু হলেও চালু হয়নি শাহজালালের তৃতীয় টার্মিনাল। দায়িত্ব দিতে জাপানের সঙ্গে আলোচনা, লাভজনক সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস, উন্মুক্ত টেন্ডারের পরামর্শ। কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়, তবে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় কিছু দল মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বলেও মন্তব্য করেন তিনি। জ্বালানি সংকট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংকটের মধ্যেও সরকার বাইরে থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ আছে বলার পরও কিছু মানুষ বাইক নিয়ে বারবার তেল নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমাদের মধ্যে কিছু রাজনৈতিক শক্তি আছে যারা ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়। আরো দুঃখজনক ব্যাপার যে অনেকেই শক্তি আছে যারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করতে চায়। যারা সমাজে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান ধর্মকে নিয়ে, আমাদেরকে সকলকে সমবেতভাবে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সচিবালয়ে কথা বলছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সরাসরি যাচ্ছে সেখানে। আমাদের যা কিছু গর্ভের, যা কিছু আমাদের অর্জনের সব কিছু কৃষকের ঘর থেকে আসে এবং আর্টিজান ক্লাসের ইয়ের থেকে। তো এই পয়লা বৈশাখ আমরা ঐতিহ্যগতভাবে আমরা পালন করে আসছি। গ্রামে বিভিন্ন জায়গায় এই পয়লা বৈশাখে মেলা হয়, সেখানে আপনার মানে নানান ধরনের ওই খেলনা, নানান ধরনের মানে পুতুল নাচ হয়, নানান ধরনের বাদ্যযন্ত্র হয়, এগুলো হয়। কোনো সময় পয়লা বৈশাখের জারি গান হয়, সারি গান হয়, বাউল গান হয়, এগুলো হয়। তো ঢাকাতেও হয়। তো আমরা পয়লা বৈশাখে সকালবেলা পান্তা ভাত খাওয়া, ইলিশ মাছ ভাজা, পান্তা ভাত, এই যে একটা এটা ঐতিহ্য। আবার মানে কৃষকের ঘরে পায়েস রান্না করা হয়। কিন্তু পয়লা বৈশাখ নিয়ে একটা মানে গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব লক্ষ্য করে যাচ্ছে। এই 1000 বছরের পুরনো পয়লা বৈশাখের এই শোভাযাত্রার নামকরণ নিয়ে এটা শুরু হয়েছে 1989 সালে এরশাদ সাহেবের আমলে। উনি মানে আনন্দ শোভাযাত্রার নাম দিলেন, আনন্দ শোভাযাত্রা, এবং এভাবে আনন্দ শোভাযাত্রা চলতে থাকলো। তারপর 96 সালে মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে, বিএনপির সময় এইটা চললো, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে আপনার এই তারা এখানে মঙ্গল শোভাযাত্রা নাম দিল, আনন্দবাদ্যে মঙ্গল। এই মঙ্গল শোভাযাত্রা চলতে থাকলো। তারপর আওয়ামী লীগ গেছে, বিএনপি ক্ষমতা এসছে, তারপরে মানে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের জরুরি অবস্থাকালীন মানে সরকার এসছে, তারা চলে গেছে। তারপরে আপনার এই ইয়েতে আপনার কি বলে যে অন্তর্বর্তীকালীন সরকার এসে আবার একে আনন্দ শোভাযাত্রা নাম। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। সংস্কৃতি মন্ত্রীর সম্পূর্ণ বক্তব্য দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে।
জুলাই আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী, আজম ও নাসির সহ 22 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর আগে গেল বৃহস্পতিবার প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 22 আসামির মধ্যে ফজলে করিম সহ 4 জন গ্রেফতার আছেন। পলাতক 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে। ভেঙে পড়েছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সিগন্যাল ব্যবস্থাপনা। কম্পিউটার নিয়ন্ত্রিত অত্যাধুনিক সিগন্যাল সামগ্রী চুরি হয়ে যাওয়ায় পুরানো পদ্ধতিতে চলছে ট্রেন। এতে কমেছে গতি, যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা রেল কর্মীদের। নাজমুস সালিহির রিপোর্ট। তীব্র গতিতে ছুটে আসছে ট্রেন। চালককে জরুরি বার্তা দিতে সবুজ পতাকা নাড়িয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা পয়েন্টসম্যানের। হাতে লোহার রিংয়ে বাঁধা সেই জরুরি বার্তা। এমন দৃশ্য স্মরণ করিয়ে দেয় ব্রিটিশ আমলে রেল পরিচালন ব্যবস্থাকে। শত বছরের পুরানো সেই পদ্ধতি যেন ফিরে এসেছে পদ্মা সেতু রেল সংযোগ রুটে। সিগন্যালের মালামাল চুরি হওয়ার জন্য রোদ, বৃষ্টি, ঝড় এটার মাঝেও এটা দিতে হয়। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ব্যবহার করা হয়েছে দেশের সর্বাধুনিক সিগন্যাল পদ্ধতি। কিন্তু নিমতলা স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে দেখা যায় কম্পিউটার নিয়ন্ত্রিত ইন্টারলক সিস্টেম পুরোপুরি বিকল। ট্রেনের খবর নিতে হয় মোবাইলে, আর চালকের কাছে দেয়া হয় হাতে লেখা নির্দেশিকা। সিগন্যালের সমস্ত মেকানিজম চুরি হয়ে গেছে, যার ফলে আমাদের কোনো সিগন্যাল হয় না। আমরা এখন কোনো ক্রসিংও করতে পারি না, শুধু এক লাইনে গাড়ি চলে। এই রুটে রেল লাইনের পাশে বসানো সব সিগন্যাল বক্স চুরি হয়ে গেছে। এমনকি চুরি হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন চলাচলের খবর রেল কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার সরঞ্জামও। ফলে সিগন্যাল সংশ্লিষ্টদের একমাত্র ভরসা এখন মোবাইল। ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন চলাচলের পথ নির্ণয় করেন পয়েন্টসম্যান। এতে ট্রেনের গতি কমার পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা ট্রেন চালকদের। ম্যানুয়ালি পয়েন্ট সেট করে ওটা ভুল ভ্রান্তি বেশি হয়, আর যদি সিবিআই হয় তখন পয়েন্ট রং হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। রেল কর্মকর্তারা বলছেন চুরি ঠেকানো না গেলে অচিরেই হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থাপনা। যদি চুরি রোধ করা না যায়, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠিন পদক্ষেপে না যায়, তাহলে ভবিষ্যতে হয়তোবা এই জনগুরুত্বপূর্ণ একটি অঞ্চলের ট্রেন যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। যদিও রেল পুলিশের দাবি সক্ষমতার অভাব ও নানা সীমাবদ্ধতায় বরাবরই ব্যর্থ তারা। আমাদের জনবল যদি আরো বেশি থাকতো বা লজিস্টিক সাপোর্ট যদি আরো বেশি থাকতো, তাহলে আমরা ওই যে 24 আওয়ার্স কিন্তু আমরা ওই যে পেট্রোলিং দিতে পারতাম। রেলের মাঠ কর্মীরা বলছেন নিরাপত্তা কর্মীদের উদাসীনতার কারণে প্রতিদিনই চুরি হচ্ছে মূল্যবান সব সিগন্যাল সামগ্রী। ফলে একেবারে বিকল হয়ে পড়েছে এই লাইনের সিগন্যাল সিস্টেম। দ্রুত যদি চুরি বন্ধে কার্যকর উদ্যোগ না নেওয়া যায়, তাহলে হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থা বলে শঙ্কা তাদের। নাজমুস সালিহি, সময় সংবাদ, সিরাজদি খান, মুন্সিগঞ্জ। ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ শুরু হলেও অপারেশন নিয়ে এখনও আলোচনার মধ্যেই শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল। পুরানো সিদ্ধান্তে জাপানকে সরকার পরিচালনার দায়িত্ব দিতে বদ্ধপরিকর। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আকর্ষণীয় নির্মাণ শৈলী আর অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে নির্মাণ করা হয়েছে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল। 2024 সালের শেষে পূর্ণাঙ্গভাবে চালুর কথা থাকলেও এখনও শুরু হয়নি কার্যক্রম। অপারেটর নিয়োগে তৎকালীন আওয়ামী সরকার প্রাথমিক চুক্তি করেছিল বিনিয়োগকারী দেশ জাপানের সঙ্গেই। কিন্তু টার্মিনাল পরিচালনায় বিশ্ব স্বীকৃতি না থাকায় সমালোচনার মুখে পড়ে এ সিদ্ধান্ত। 5 আগস্ট সরকার পতনের পর নতুনভাবে পর্যালোচনা শেষে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় 3য় টার্মিনাল পরিচালনায় যোগ্য অপারেটর নিয়োগ হবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে। প্রায় 1.5 বছরে তা বাস্তবায়নে ব্যর্থ হয় ইউনূস সরকার। বর্তমানে বিএনপি সরকার আলোচনা করছে সেই জাপানের সঙ্গেই। উচ্চ ব্যয়ে পরিবর্তন এনে সংশোধিত প্রস্তাবও দিয়েছে জাপান। তবে দেরি না করে যে কোনো মূল্যে উভয়ের স্বার্থ ঠিক রেখে নতুন টার্মিনাল অপারেশনে আনতে আশাবাদী সরকার। আওয়ার ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে, কমার্শিয়াল ইন্টারেস্টে অফ দি এভিয়েশন সেক্টরের যে আমাদের ইকোনমিক ইন্টারেস্ট যেটা আছে, ওইটা যাতে ওই টার্মসগুলো মিট করে। ঢাকার নতুন এই টার্মিনাল পরিচালনায় আগ্রহী বিশ্ব স্বীকৃত অনেক প্রতিষ্ঠান। বিপরীতে এয়ারপোর্ট পরিচালনায় অনভিজ্ঞ জাপানকে কেন চিন্তা করছে সরকার, তা নিয়ে প্রশ্ন তুলছেন খাত সংশ্লিষ্টরা। জাপানের কোনো হিস্ট্রি নাই যে তারা আন্তর্জাতিক কোনো বিদেশে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর অপারেট করেছে। বিশ্বের নামি দামি অপারেটর যারা, তারা প্রস্তুত এখানে এসে অপারেট করার জন্য।
আমরা তাদের কেন সুযোগটা দিচ্ছি না? ঝুঁকি না নিয়ে অর্থনৈতিক স্বার্থে উন্মুক্ত টেন্ডারে অপারেটর নিয়োগের তাগিদ দেন এই বিশেষজ্ঞ। বিনা টেন্ডারে জাপানকে এটা আনসলিসিটেড আমি বলবো, এটা দিয়ে দেওয়া দেশের স্বার্থের জন্য দীর্ঘস্থায়ী একটা প্রভাব পড়বে এবং সেটা নেতিবাচক প্রভাব পড়বে। গুঞ্জন রয়েছে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের আধিপত্য হারাতে পারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন করে এর দায়িত্বে আসতে জোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে বা যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস আজ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে এদিন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদিরা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। মৃত্যুকে জয় করে যীশু আবারও মানুষের মাঝে ফিরে আসেন। দিনের শুরুতে রাজধানী সহ দেশের বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। দেশের বাইরের খবর, 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে বিধ্বস্ত যুদ্ধ বিমানের নিখোঁজ আরেক পাইলটকে উদ্ধারের দাবি করেছেন তিনি। এদিকে ট্রাম্পের হুমকি উড়িয়ে দিয়ে গোটা অঞ্চলকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় ইসরায়েলি হামলায় 5 জন নিহত, 170 জন আহতের খবর পাওয়া গেছে। জবাবে ইসরায়েল কুয়েত সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। খেলার খবর, লা লিগায় পিছিয়ে পড়েও অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে শিরোপার পথে আরও এগিয়ে গেল বার্সেলোনা। 2-এ থাকা রিয়ালের সঙ্গে তাদের ব্যবধান 7 পয়েন্ট। রিয়াদ ইয়ার মেট্রোপলিটনে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে শুরু থেকে এই বল দখলে গিয়েছিল বার্সেলোনা। 2 মিনিটে লামিনে ইয়ামালের চেষ্টা আলোর মুখ দেখেনি স্বাগতিক ডিফেন্ডারদের দৃঢ়তায়। 7 মিনিটে রাশফোর্ডে ফ্রি কিক রুখে দিয়ে ত্রাণকর্তা বনে যান অ্যাটলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসো। 39 মিনিটে বার্সাকে হতাশ করে লিড নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। গোল করেন জুলিয়ানো সিমিওনে। সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। 42 মিনিটে দানি ওলমোর পাসে গোল করে সমতা ফেরান ইংলিশ ফরওয়ার্ড মার্কাস রাশফোর্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে বিপদ বাড়ে অ্যাটলেটিকোর। ইয়ামালকে ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্সিভ মিডফিল্ডার নিকো গনজালেস। দ্বিতীয়ার্ধে অ্যাটলেটিকোর ওপর চাপ আরও বাড়ায় আর বার্সেলোনা। এবার গোল করেন পলিশ তারকা রবার্ট লেভানডস্কি। শেষ পর্যন্ত 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এ পর্যায়ে সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় 30 উপজেলায় চলছে টিকাদান। পাচ্ছে 6 থেকে 59 মাসের শিশুরা। 12 এপ্রিল শুরু হবে ঢাকার 2 সিটিতে, 3রা মে থেকে সারা দেশে। তেলের জন্য ফিলিং স্টেশনে দিন রাত অপেক্ষা, বেড়েই চলেছে গ্রাহকের দুর্ভোগ। যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় দেশেও পণ্যের দাম বাড়ার শঙ্কা অর্থমন্ত্রীর। এবং ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায় কিছু দল, বিভাজন দূর করে সৌহার্দ্য বাড়ানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সমালোচনা। এই ছিল দুপুর 12টার সময় সংবাদ। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী তারেক হাসান শিমুল। আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।